নিউ ইয়র্কের জ্যামাইকা। আজ প্রায় 3 বছর ধরে এখানে আছি। জ্যামাইকার যেখানে থাকি তার একটু সামনে একটা বেশ বড় ক্রিশ্চিয়ান গ্রেভইয়ার্ড আছে। বাসায় আসার পথে সে কবরস্থানের দিকে তাকালে সারি সারি পাথরের ক্রস দেখা যায়, যেন একদল বিষণ্ণ গম্ভীর সৈন্য কোনো গুপ্তধন পাহারা দিচ্ছে। বাড়ি ফেরার জন্য আমি সাবওয়ে ট্রেন ব্যবহার করি এবং সাধারণত পেছনের দিকের বগিতে উঠি, কারণ সেই বগিগুলো খালি থাকে। কাজ শেষ করে বাসায় ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যায়, আর রাতের বেলা মানুষের পেছনের বগিতে চড়তে ভয় পায়, মনে করে সেখানে চোর ছিনতাইকারী থাকতে পারে। সবাই সামনের দিকের বগিতে চড়ে, যেটার কাছাকাছি ট্রেন অপারেটর বসে। এই বছরের ফেব্রুয়ারির এক ঠান্ডা রাতে পেছনের বগিতে বসে বাড়ি ফিরছি। ভয়ঙ্কর ঠান্ডা পড়েছে। সাবধান না থাকলে ফ্রস্ট বাইট হয়ে মারা যাওয়ার পর্যন্ত সম্ভাবনা থাকে। শরীরটাও কেমন অবশ হয়ে আসে ঠান্ডায়। প্রথম দিকে আমার বেশ কষ্ট হতো, তবে আস্তে আস্তে কিছুটা সয়ে এসেছে। সে রাতে ওভারটাইম করে বাড়ি ফিরছি। প্রায় 3টা বেজে গিয়েছিল ট্রেনে উঠতে। শরীর ক্লান্তিতে ভেঙে পড়েছিল। সৌভাগ্যবশত সেদিন আমার বগি ছিল একদম খালি। ট্রেনের সিটগুলো লম্বা, চাইলে শুয়ে পড়া যায়। আমি তাই করলাম। ট্রেনের মৃদু দুলুনিতে কখন যে চোখ লেগে এসেছে জানি না। একসময় হঠাৎ জেগে উঠলাম, তাড়াতাড়ি ঘুরে দেখলাম 4টে বেজে গেছে। আমি একটু ভরকে গেলাম। বাসায় যেতে আমার আধ ঘন্টার বেশি লাগে না। ট্রেন খুব সম্ভবত আমার স্টপ পার করে ফেলেছে। আমার ধারণা সত্যি প্রমাণ করে ট্রেনের অপারেটর মাইকের মাধ্যমে জানালো ট্রেন সাইপ্রাস হিল স্টেশনে চলে এসছে। এই স্টেশন আমার স্টপ থেকে কয়েক স্টপ সামনে। আমি ঝট করে উঠে পড়লাম। আরেকটা ট্রেন ধরে আমার পেছনে যেতে হবে। নিজের উপর বেশ মেজাজ খারাপ হচ্ছিল। ট্রেনের অটোমেটিক দরজা খোলার পর নেমে গেলাম। আমার সাথে সাথে ঠান্ডা বাতাসের ছাপটা কামড় বসালো আমার মুখে। ভীষণ শীত, ঘন তুষার পড়ছে। নিঃশ্বাসের সাথে বাষ্প বের হচ্ছিল। জ্যাকেটের হুডটা মাথার উপর তুলে দিলাম। প্ল্যাটফর্ম ধরে হাঁটতে হাঁটতে কি মনে করে পাশে তাকালাম। সাথে সাথে আমার কাশি উড়ে উঠল। একটু দূরেই সারি সারি ক্রস দেখা যাচ্ছে। সাইপ্রাস হিল স্টেশনের একটু সামনেই সাইপ্রাস হিল সিমেট্রি, গোরস্থান। শীতে নাকি ভয়ে জানি না আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। যেহেতু পেছনের বগিতে বসেছিলাম, তাই এখন আমার হেঁটে স্টেশনের অনেকখানি সামনে যেতে হবে। পুরো স্টেশন একদম শুনশান। কিন্তু কিছু দূর এগিয়ে যাবার পর এক মহিলাকে চোখে পড়ল। মহিলা বেঞ্চে বসে আছেন। সামনে বাচ্চাদের স্ট্রোলার, হয়তো ভেতরে বাচ্চাও আছে। মহিলার পরনে একটা লম্বা ওভারকোট, ফর্সা চেহারা, লম্বা সাদা চুল। এই রাতের বেলায়ও সানগ্লাসে চোখ ঢাকা। তাকে দেখে একটু অবাক হলাম, কারণ মাত্রই তো একটা ট্রেন গেল। মহিলা যদি ট্রেনের জন্য বসে থাকে, এটাই তো চলে যেতে পারত। যাই হোক, আমি সেটা নিয়ে বেশি মাথা ঘামালাম না। মহিলাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিলাম, এমন সময় সে আমাকে থামালো। এক্সকিউজ মি, আমার বাচ্চাকে কি নামাতে সাহায্য করবে? মহিলার উচ্চারণে কড়া রাশিয়ান টান। প্ল্যাটফর্ম থেকে সিঁড়ি দিয়ে নামতে হয়। মহিলার একার পক্ষে হয়তো বাচ্চা সহ স্ট্রোলার সিঁড়ি দিয়ে নামানো সম্ভব হয়নি, তাই বসেছিল কারো সাহায্যের অপেক্ষায়। অবশ্যই আমি জবাব দিলাম। আমি স্ট্রোলারের সামনের প্রান্ত ধরলাম। ভাবলাম সে হয়তো পেছনের প্রান্ত ধরবে, কিন্তু তা হলো না। যাক, আমি ভাবলাম স্ট্রোলার বেশি ভারী না, আমি একাই হয়তো নামাতে পারবো। স্ট্রোলারের কভার নামানো। ভেতরে বাচ্চা নিশ্চয়ই ঘুমুচ্ছে। সিঁড়ির দিকে হাঁটতে শুরু করলাম। পেছনে না তাকিয়েই জিজ্ঞেস করলাম, আপনি কি এখানেই থাকেন? কোনো জবাব এলো না। আমি কিছু মনে করলাম না। টান শুনে মনে হয়েছিল মহিলা ইংরেজি ভাষা ভালো বলতে পারে না। স্টেশনের সিঁড়িতেও তুষার পড়েছে। আমি স্ট্রোলারের 2 হাতে ধরে সাবধানে এক ধাপ করে নেমে এলাম। নিচে এসে স্ট্রোলারটা নামিয়ে রেখে ঘুরলাম। জানতাম মহিলা এখনই ধন্যবাদ দেবে, তাই আমি ওয়েলকাম বলার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু ঘুরতেই একটা ধাক্কা খেলাম। মহিলা নেই আমার পিছে। হ্যালো, আমি ডাকলাম জোরে। ভাবলাম সে হয়তো এখনো ওপারে আছে। কোনো জবাব এলো না। এমনিতেই ঠান্ডা, তার সাথে আমি ক্লান্ত। এই নাটক ভালো লাগছিল না। আমি স্ট্রোলার নিচে রেখে দ্রুত সিঁড়ি বেয়ে ওপরে চলে এলাম। কেউ নেই। পুরো স্টেশনে চোখ বুলালাম,
কোনো কাকপক্ষেও নজরে পড়ল না। হেঁটে আমি ওই বেঞ্চটার কাছে এলাম। বেঞ্চে পুরো হয়ে তুষার পড়ে আছে, দেখে মনে হচ্ছে না এখানে সারা রাত কেউ বসেছে। ব্যাপার কি? আমি হতভম্ব হয়ে এদিক ওদিক তাকাতে লাগলাম। মহিলা গেল কোথায়? আসলে কি সে এখানে ছিল? এ পর্যায়ে আমার মনে পড়ল নিচে তো স্ট্রোলার রেখে এসেছি। আমি তাড়াতাড়ি সিঁড়ির কাছে এলাম আবার, কিন্তু নিচে আর নামা লাগলো না। একবার উঁকি দিয়ে বুঝলাম যে স্ট্রোলারটা আর নেই আগের জায়গায়। আমার তখন হাত পা কাঁপতে শুরু করেছে। বুঝতে পারছিলাম এখানে যা হচ্ছে তা স্বাভাবিক কিছু নয়। আস্তে আস্তে আমি নিচে নামতে শুরু করলাম। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ। এক্সকিউজ মি, আমার শরীরের প্রতিটা লোম দাঁড়িয়ে গেল। সেই কণ্ঠ, সেই রাশিয়ান উচ্চারণ, পেছন থেকে সে ডাকছে আমাকে। আমি প্রচন্ড ভয়ে ছুটতে শুরু করলাম, কিন্তু বেশি দূর এগোতে পারলাম না। সিঁড়ির তুষারে পা পিছলে হুমড়ি খেয়ে পড়ে গেলাম নিচে। সবকিছু অন্ধকারে ডুবে গেল। যখন জ্ঞান ফিরে এসেছে তখন দেখি এক দম্পতি ঝুঁকে আমার দিকে তাকিয়ে আছে। তারা জিজ্ঞেস করলো, কি ব্যাপার? আমি উল্টাপাল্টা কিছু না বলে শুধু বললাম যে সিঁড়িতে পা পিছলে পড়ে গেছি। তারা জিজ্ঞেস করলো আমার পুলিশ বা অ্যাম্বুলেন্স কিছু লাগবে কিনা। আমি বললাম কোনো দরকার নেই, আমি নিজেই বাসায় যেতে পারবো। তারা আমাকে তুলে দাঁড় করালো। আমি জানালাম আমার বাসা এখান থেকে বেশি দূরে নয়, হেঁটেই যাওয়া যাবে। ওই ঘটনার পর আমার আর একা ট্রেনে ওঠার সাহস হচ্ছিল না। আমি ভেবেছিলাম এই ভদ্রলোক আর ভদ্রমহিলা আমার রাস্তাতেই হাঁটবে, কিন্তু তাদের আসলে যেতে হবে উল্টো দিকে। কি আর করা, আমি তাদের বিদায় আর ধন্যবাদ জানিয়ে বাসার দিকে হাঁটতে শুরু করলাম। কিছু দূর এগোতেই বুঝলাম কি ভুলটা করেছি। সাইপ্রাস হিল সিমেট্রি আমার পাশে যেতে হলে পুরোটা পার করে তারপর যেতে হবে। স্ট্রিট লাইট ছাড়া রাস্তায় আর কোনো সঙ্গী নেই আমার। হাঁটতে হাঁটতে আমি মাথার ভেতর পুরো ব্যাপারটার ব্যাখ্যা দাঁড় করানোর একটা চেষ্টা করতে লাগলাম, কিন্তু কোনো যুক্তি পছন্দ হচ্ছিল না। পুরো ব্যাপারটি কেমন যেন। হঠাৎ আমার কানে একটা শব্দ এলো, যেন রাস্তা থেকে কোনো কিছু গড়িয়ে গড়িয়ে আনা হচ্ছে। আমি পেছনে তাকালাম, শব্দটা সেদিক থেকেই আসছিল। আর সাথে সাথে জমে গেলাম। সেই মহিলা স্ট্রোলার ঠেলে আসছে আমার দিকে। আগের মতো সাদা নেই আর তার চেহারা, রক্তাক্ত, ভয়ঙ্কর হয়ে গেছে। ঠোঁট বেয়ে গড়িয়ে পড়ছে তাজা রক্ত। সানগ্লাস খুলে ফেলেছে, চোখের জায়গায় দেখা যাচ্ছে শূন্য দুটো কোটর। স্ট্রোলার থেকে বেরিয়ে এসেছে বাচ্চাটা, তার চেহারা বিভৎস, হাত তাক করে আছে আমার দিকে। দুজনের মুখে রক্তলোলুপ হাসি। আমি ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগলাম, একবারও পেছনে তাকালাম না। কিছু দূর ছুটবার পর সামনে একটা ছোট দোকান চোখে পড়ল। আমি দৌড়ে ঢুকলাম সে দোকানে। দোকানদার আমার অবস্থা দেখে খুবই অবাক হলো। আমি তাকে বারবার বলতে লাগলাম আমাকে কিছু একটা তাড়া করেছে। সে দরজা খুলে বের হলো, বলল, কই, কিছুই তো নেই। আমি ততক্ষণে একটু সাহস ফিরে পেয়েছি। তার পাশে গিয়ে তাকালাম রাস্তার দিকে। যত দূর চোখ যায় কিচ্ছু নেই। আজকের গল্প রতন বাবু আর সেই লোকটা, রচনা সত্যজিৎ রায়। ট্রেন থেকে প্ল্যাটফর্মে নেমে এদিক ওদিক দেখে রতনবাবুর মনে একটা খুশির ভাব জেগে উঠল। জায়গাটা তো ভালো বলেই মনে হচ্ছে। স্টেশনের পেছনে শিরিষ গাছটা কেমন মাথা উঁচিয়ে রয়েছে, তার ডালে আবার একটা লাল খুঁড়ি আটকে রয়েছে। লোকজনের মধ্যে ব্যস্ততার ভাব নেই, বাতাসে কেমন একটা সদা গন্ধ। সব মিলিয়ে দিব্যি মনোরম পরিবেশ। সঙ্গে একটা ছোট হোল্ডল আর চামড়ার একটা ছোট সুটকেস। কুলির দরকার নেই। রতনবাবু সেগুলো দু হাতে তুলে নিয়ে স্টেশনের গেটের দিকে এগিয়ে গেলেন। বাইরে সাইকেল রিক্সা পেতে কোনো অসুবিধা হলো না। ডোরাকাটা হাফ প্যান্ট পরা ছোকরা চালক জিজ্ঞেস করলো, কোথায় যাবেন বাবু? রতনবাবু বললেন, নিউ মহামায়া হোটেল। জানো? ছোকরা ছোট্ট করে মাথা নেড়ে বলল, উঠুন। ভ্রমণ জিনিসটা রতনবাবুর একটা বাতিক বলেই বলা যেতে পারে। সুযোগ পেলেই তিনি কলকাতার বাইরে কোথাও ঘুরে আসেন। অবশ্য সুযোগ যে সবসময় আসে তা নয়, কারণ রতনবাবুর একটা চাকরি আছে।
কলকাতার জিওলজিক্যাল সার্ভের আপিসে তিনি একজন কেরানি। আজ 24 বছর ধরে তিনি এই চাকরি করছেন। তাই বাইরে বেরিয়ে আসার মতো সুযোগ তার বছরে একবারই আসে। পুজোর ছুটির সঙ্গে তার বাৎসরিক পাওনা ছুটি জুড়ে নিয়ে তিনি প্রতি বছরই কোথাও না কোথাও ভ্রমণ করে আসেন। এই বেড়ানোর ব্যাপারে রতনবাবু সঙ্গে আর কাউকে নেন না, বা নেবার ইচ্ছেটাও তার মনে জাগে না। প্রথম যে সঙ্গীর অভাব বোধ করতেন না তা নয়, তার পাশের টেবিলের কেশববাবুর সঙ্গে এককালে তার এই নিয়ে কথা হয়েছিল মহালয়ার কয়েকদিন আগে। রতনবাবু তখন সবে ছুটির প্ল্যান করেছেন। তিনি বলেছিলেন, আপনিও তো মশাই একা মানুষ, চলুন না এবার পুজোয় দুজনে একসঙ্গে কোথাও ঘুরে ঘুরে আসি। কেশববাবু তার কলমটা কানে গুঁজে হাত দুটোকে জড়ো করে তার দিকে চেয়ে মাথা নেড়ে মৃদু হেসে বলেছিলেন, আপনার পছন্দের সঙ্গে আমার পছন্দ কি মিলবে? আপনি যাবেন সব উদ্ভট নাম না জানা জায়গায়, সেখানে না আছে দেখবার কিছু, না আছে থাকা খাওয়ার সুবিধে। আমায় মাফ করবেন, আমি এবার যাচ্ছি হারিনাবিতে আমার ভাইরা ভাইয়ের কাছে। ক্রমে রতনবাবু বেশ বুঝতে পেরেছিলেন যে তার মনের সঙ্গে মন মিলিয়ে বন্ধু পাওয়া খুবই শক্ত। তার পছন্দ অপছন্দ ব্যাপারটা সাধারণ লোকের সঙ্গে একেবারে মেলে না, কাজেই বন্ধু পাওয়ার আশাটা পরিত্যাগ করাই ভালো। সত্যি রতনবাবুর স্বভাব চরিত্রে বেশ একটা অভিনবত্ব ছিল। যেমন এই চেঞ্জে যাওয়ার ব্যাপারটা কেশববাবু মোটেই ভুল বলেননি। লোকে সচরাচর যেসব জায়গায় চেঞ্জে যায় রতনবাবু সেদিকে দৃষ্টি দিতেন না। তিনি বলতেন, আরে মশাই, পুরীতে সমুদ্র আছে, জগন্নাথের মন্দির আছে, দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, হাজারিবাগে পাহাড় আছে, জঙ্গল আছে, রাঁচির কাছে হুরু ফলস আছে, এসব কথা তো সকলেই জানে। আর লোক মুখে একটা জিনিসের বর্ণনা বারবার শোনা মানে তো সে জিনিস প্রায় দেখাই হয়ে গেল। রতনবাবুর যেটা দরকার সেটা হলো রেলের স্টেশনের ধারে একটি ছোট্ট শহর, ব্যাস, আর কিচ্ছু না। প্রতি বছরের ছুটির আগে টাইম টেবিল খুলে খুব বেশি দূরে নয় এমন একটি জায়গার নাম বের করে তিনি দুর্গা বলে বেরিয়ে পড়েন। কোথায় গেলেন, কি দেখলেন তা কেউ জিজ্ঞাসা করে না, বা কাউকে তিনি বলেনও না। এমন অনেকবার হয়েছে যে যেখানে গেছেন সে জায়গার নাম তিনি আগে শোনেননি, আর যেখানেই গেছেন সেখানেই এমন একটা কিছু খুঁজে পেয়েছেন যার ফলে তার মন খুশিতে ভরে উঠেছে। অন্যদের চোখে হয়তো এসব জিনিস খুবই সামান্য, যেমন রাজা ভাত খাওয়ায় একটা বুড়ো অশ্বত্থ গাছ, যেটা একটা কুল গাছ আর একটা নারকেল গাছকে পাকিয়ে উঠেছে। মহেশগঞ্জে একটা নীলকুঠির ভগ্নাবশেষ, ময়নাতে একটা মিষ্টির দোকানের ডালের বরফি। এবারে রতনবাবু যেখানে এসেছেন সে জায়গাটার নাম সিনি। টাটানগর থেকে 15 মাইল দূরে এই শহর। এই জায়গাটা অবশ্য টাইম টেবিল থেকে বের করেননি তিনি, আপিসের অনুকূল মিত্তির বলেন জায়গাটার কথা। নিউ মহামায়া হোটেলের নামটাও তার কাছ থেকেই পাওয়া। রতনবাবুর চোখে হোটেলটাকে বেশ ভালোই বলে মনে হলো। ঘরটা ছোট, তবে তাতে কিছু এসে যায় না। পূব দক্ষিণ দুদিকে দুটো জানালা রয়েছে, তাই দিয়ে বেশ চমৎকার দৃশ্য দেখা যায়। পঞ্চা চাকরটিকেও বেশ অমায়িক বলে মনে হলো। রতনবাবু শীত গ্রীষ্ম দুবেলা গরম জলে স্নান করেন। পঞ্চা তাকে আশ্বাস দিল তার জন্য কোনো চিন্তা করতে হবে না। হোটেলের রান্নাটা মোটামুটি চলনসই, এবং সেটাই যথেষ্ট, কারণ খাওয়ার ব্যাপারেও রতনবাবু মোটেই খুঁতখুঁতে নন। শুধু একটি বায়না তার আছে, ভাত আর হাতের রুটি। এই দুটোই একসঙ্গে না হলে তার খাওয়া হয় না। মাছের ঝোলের সঙ্গে ভাত আর ডাল তরকারির সঙ্গে রুটি, এটাই তার রেওয়াজ। হোটেলে এসে পঞ্চাকে তিনি কথাটা জানিয়ে দিয়েছেন, এবং পঞ্চাও সে খবর ম্যানেজারকে পৌঁছে দিয়েছে। নতুন জায়গায় এলে প্রথম দিনই বিকেলে হেঁটে না বেড়ানো পর্যন্ত রতনবাবু স্বস্তি বোধ করেন না। সিনিতেও এই নিয়মের ব্যতিক্রম হল না। 4টের সময় পঞ্চার এনে দেওয়া চা খেয়েই রতনবাবু বেরিয়ে পড়লেন। শহর থেকে বেরোলেই খোলা অসমতল প্রান্তর, তার মধ্য দিয়ে আবার এদিক ওদিক হাঁটা পথ চলে গেছে। এই পথের একটা দিয়ে মাইলখানেক গিয়ে রতনবাবু একটা ভারী মনোরম জিনিস আবিষ্কার করলেন। একটা ছোট্ট ডোবা পুকুর, তার মধ্যে কিছু শালুক ফুটে আছে, আর তার চারিদিকে অজস্র পাখির জটলা, বক, ডাহুক, কাদা খোঁচা, মাছরাঙা। এগুলো রতনবাবুর চেনা, বাকিগুলো এই প্রথম তিনি দেখলেন। প্রতিদিন বিকেল বেলাটা এই ডোবার ধারে বসেই হয়তো রতনবাবু বাকি ছুটিটা কাটিয়ে দিতে পারতেন, কিন্তু দ্বিতীয় দিন আরো কিছু আবিষ্কারের আশায় রতনবাবু অন্য আরেকটা পথ দিয়ে হাঁটা শুরু করলেন। মাইলখানেক যাবার পর পথে একপাল ছাগল পড়ার দরুন তার হাঁটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখতে হলো। রাস্তা খালি হবার পর আরো মিনিট 5 হাঁটতেই দেখলেন সামনে একটা কাঠের পুল দেখা যাচ্ছে।
আরো এগিয়ে গিয়ে বুঝলেন সেটা একটা ওভারব্রিজ। তার নিচ দিয়ে চলে গেছে রেলের লাইন। পূব দিকে দূরে স্টেশনটা দেখা যাচ্ছে, আর পশ্চিম দিকে যত দূর চোখ যায় সোজা চলে গেছে সমান্তরাল দুটো লোহার পাত। এখন যদি হঠাৎ একটা ট্রেন এসে পড়ে আর ব্রিজের তলা দিয়ে সেটা যদি যায়, তাহলে কি অদ্ভুত ব্যাপার হবে সেটা ভাবতেই রতনবাবুর গায়ে কাঁটা দিল। এক দৃষ্টি রেল লাইনের দিকে দেখছিলেন বলেই বোধহয় কখন যে আরেকটি লোক এসে তার পাশে দাঁড়িয়েছে সেটা রতনবাবু খেয়াল করেননি। তাই পাশে তাকাতেই তাকে চমকে উঠতে হলো। লোকটির পরনে ধুতি শার্ট, কাঁধে একটা নস্যি রঙের র্যাপার, পায়ে ক্যাম্বিসের জুতো, চোখে বাইফোকাল চশমা। রতনবাবুর কেমন জানি খটকা লাগলো। একে কি আগে দেখেছেন কোথাও? চেনা চেনা মনে হচ্ছে না? মাঝারি হাইট, গায়ের রঙও মাঝারি, চোখের দৃষ্টিতে কেমন উদাস ভাবুক ভাবুক ভাব। বয়স কত হবে? 50-এর বেশি নয় নিশ্চয়ই। চুলে বিশেষ পাক ধরেনি, অন্তত সন্ধ্যার আলোতে তাই মনে হয়। আগন্তুক একটা ঠান্ডা হাসি হেসে রতনবাবুকে নমস্কার করলেন। রতনবাবু হাত জোর করে প্রতি নমস্কার করতে গিয়ে হঠাৎ বুঝে ফেললেন কেন তার খটকা লাগছিল। লোকটিকে চেনা চেনা মনে হবার কারণ আর কিছুই না। এই ধাঁচের একটি চেহারা রতনবাবু বহুবার দেখেছেন, এবং সেটা তার আয়নায়। ভদ্রলোকের চেহারার সঙ্গে তার চেহারার আশ্চর্য মিল। মুখের চৌকোনা ভাব, চুলের টেরি, গোফের ধাঁচ, থুতনির মাঝখানে খাঁজ, কানের লতি, এই সবই প্রায় হুবহু এক। তবে গায়ের রং আগন্তুকের যেন একটু বেশি ময়লা, ভুরু একটু বেশি ঘন, আর মাথার পিছনের চুল যেন একটু বেশি লম্বা। এবার আগন্তুকের গলার স্বর শুনেও রতনবাবু চমকে উঠলেন। একবার তার পাড়ার ছেলে সুশান্ত একটা টেপ রেকর্ডারে রতনবাবুর গলা রেকর্ড করে শুনিয়েছিল। সে গলা আর এই লোকটির গলায় কোনো তফাৎ নেই বললেই চলে। ভদ্রলোক বললেন, হ্যাঁ, আমার নাম মনিলাল মজুমদার। আপনি তো বোধহয় নিউ মহামায়া হোটেলে উঠেছেন, তাই না? রতনলাল, মনিলাল, নামেও কেমন আশ্চর্য মিল। রতনবাবু কোনো রকমে অবাক ভাবটা কাটিয়ে তার নিজের পরিচয়টা দিলেন। আগন্তুক বললেন, আপনার বোধহয় আমাকে মনে পড়বে না, আমি কিন্তু এর আগেও আপনাকে দেখেছি। কোথায় বলুন তো? আপনি গত পুজোয় ধুলিয়ান যাননি? রতনবাবুর ভুরু কপালে তুলে বললেন, আপনিও সেখানে গেছিলেন নাকি? আগে হ্যাঁ, আমি প্রতিবারই পুজোয় কোথাও না কোথাও যাই। একা মানুষ, বন্ধু বান্ধব বিশেষ নেই, আর নতুন নতুন জায়গায় একা একা বেড়াতে দিব্যি লাগে। সিনি কথাটা আমার আপিসের এক সহকর্মী আমাকে বললেন। বেশ জায়গা, কি বলেন? রতনবাবু ঠোক গিলে মাথা নেড়ে সম্মতি জানালেন। কেমন যেন অবিশ্বাস আর অস্বস্তি মেশানো একটা ভাব বোধ করছেন তিনি। ওদিকের পুকুরটা দেখেছেন, যার পাশে পাখির জটলা হয় বিকেল বেলার দিকটা? মনিলাল বাবু জিজ্ঞেস করলেন। রতনবাবু বললেন, হ্যাঁ দেখেছেন। মনে হলো ভিনদেশের পাখিও জড়ো হয়েছে ওখানে। কিছু পাখি দেখলাম যা বাংলাদেশে আগে দেখিনি। আপনার কি মনে হলো? এতক্ষণে রতনবাবু খানিকটা স্বাভাবিক বোধ করছেন। বললেন, আমারও তাই ধারণা। আমিও কতগুলো পাখি দেখে চিনতে পারিনি। দূর থেকে একটা ঘুম ঘুম শব্দ পাওয়া যাচ্ছে। ট্রেন আসছে। পূব দিকে চেয়ে দেখলেন দূরে সার্চ লাইট দেখা যাচ্ছে। আলোটা ক্রমশ বড় হয়ে গিয়ে আসছে। রতনবাবু আর মনিলাল বাবু দুজনেই ব্রিজের রেলিং এর ধারে গিয়ে দাঁড়ালেন। বিরাট শব্দ করে ব্রিজটাকে থর থর করে কাঁপিয়ে ট্রেনটা উল্টো দিকে চলে গেল। দুজন ভদ্রলোকই হেঁটে ব্রিজটার উল্টো দিকে গিয়ে যতক্ষণ না ট্রেনটা অদৃশ্য হয় ততক্ষণ সেদিকে চেয়ে রইলেন। রতনবাবুর মনে ছেলে মানুষের রোমাঞ্চের ভাব জেগে উঠেছে। মনিলাল বাবু বললেন, আশ্চর্য, এত বয়স হলো তবু ট্রেন দেখার আনন্দটা গেল না। বাড়ি ফেরার পথে রতনবাবু জানলেন যে মনিলাল বাবু 3 দিন হলো সিনিতে এসেছেন আর কালিকা হোটেলে উঠেছেন। কলকাতাতেই তার পৈতৃক বাড়ি, কাজও করেন তিনি কলকাতার এক সওদাগরি অফিসে। মাইনের কথাটা কেউ কাউকে সাধারণত জিজ্ঞেস করে না, কিন্তু রতনবাবু একটা অদম্য ইচ্ছের ফলে লজ্জার মাথা খেয়ে সেটা জিজ্ঞেস করে ফেললেন। উত্তর যা পেলেন তাতে তার কপালে ঘাম ছুটে গেল। এমনও কি সম্ভব? মনিলাল বাবু আর রতনবাবুর মাইনে এক। দুজনেই পান 437 টাকা। দুজনেই ঠিক
একই বোনাস পেয়েছেন পুজোয়। লোকটা যে তার নারী নক্ষত্র কোনো ফিকির আগে থেকেই জেনে নিয়ে তার সঙ্গে একটা ধাপ্পাবাজির খেলা খেলছে, এ কথাটা রতনবাবু কিছুতেই বিশ্বাস করতে পারলেন না। প্রথমত, তার রোজকার জীবনে কি ঘটনা না ঘটছে তা নিয়ে কেউ কোনোদিন মাথা ঘামায়নি। তিনি নিজের তালে নিজেই ঘোরেন। আপিসের বাইরে বাড়ির চাকর ছাড়া কারোর সঙ্গে কথা বলেন না, কারোর বাড়িতে গিয়ে কখনো আড্ডা মারেন না। মাইনের ব্যাপারটা না হয় বাইরে জানাজানি হতে পারে, কিন্তু তিনি রাত্রে কখন ঘুমান, কি খেতে ভালোবাসেন, কোন খবরের কাগজটা পড়েন, কোন থিয়েটার বা কোন বাংলা সিনেমা তিনি ইদানিং দেখেছেন, এসব তো তিনি নিজে ছাড়া কেউই জানে না। অথচ এর সবকিছুই যে ভদ্রলোকের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। রতনবাবু কিন্তু কথাটা মুখ ফুটে মণিলাল বাবুকে বলতে পারলেন না। সারা রাস্তা তিনি শুধু মণিলাল বাবুর কথাই শুনলেন, আর নিজের সঙ্গে মিল দেখে বারবার অবাক হলেন, চমকে উঠলেন। নিজের সম্বন্ধে তিনি এগিয়ে গিয়ে কিছুই বললেন না। রতনবাবুর হোটেলটাই আগে পড়ে। হোটেলের সামনে এসে মণিলাল বাবু বললেন, আপনার এখানে খাওয়া দাওয়া কেমন? মাছের ঝোলটা মন্দ করে না, বাকি সব চলনসই। আমার হোটেলের রান্নাটা আবার তেমন সুবিধের নয়। শুনেছি এখানে জগন্নাথ মিষ্টান্ন ভান্ডারে নাকি ডাল, লুচি আর ছোলার ডাল করে। আজ রাতের খাওয়াটা সেখানে সালে কেমন হয়? বেশ তো, আমার আপত্তি নেই। ধরুন এই 8টা নাগাদ। ঠিক আছে, আমি ওয়েট করবো আপনার জন্য, তারপর একসঙ্গে যাওয়া যাবে। মণিলাল বাবু চলে যাবার পর রতনবাবু হোটেলে না ঢুকে কিছুক্ষণ বাইরে রাস্তায় পায়চারি করলেন। সন্ধ্যা গাঢ় হয়ে এসেছে, আকাশ পরিষ্কার, এতই পরিষ্কার যে তারার মধ্য দিয়ে এঁকে বেঁকে যাওয়া ছায়াপথটাকে পর্যন্ত পরিষ্কার দেখা যাচ্ছে। আশ্চর্য! এতকাল রতনবাবুর আফসোস ছিল যে তার সঙ্গে মনের আর মতের মিল হয় এমন কোন বন্ধু তিনি খুঁজে পাননি। অথচ এই সিনিতে এসে হঠাৎ এমন একজন লোকের সাক্ষাৎ পেয়েছেন যাকে তারই একটি ডুপ্লিকেট সংস্করণ বলা যেতে পারে। চেহারায় খানিকটা তফাৎ থাকলেও স্বভাবে আর রুচিতে এমন মিল যমজ ভাইদের মধ্যেও দেখা যায় কিনা সন্দেহ। তার মানে কি এতদিনে তার বন্ধুর অভাব মিটল? রতনবাবু এই প্রশ্নের উত্তর চট করে খুঁজে পেলেন না। হয়তো মণিলাল বাবুর সঙ্গে আরেকটু মিশলে তিনি ব্যাপারটা বুঝতে পারবেন। একটা জিনিস তিনি বেশ বুঝতে পারছিলেন, যে তার একা ভাবটা যেন কেটে গেছে। এই পৃথিবীতে ঠিক তারই মতো আরেকটি লোক এতদিন ছিল, আর তিনি আকস্মিকভাবে তার সাক্ষাৎ পেয়ে গেছেন। জগন্নাথ মিষ্টান্ন ভান্ডারে টেবিলের দুদিকে মুখোমুখি বসে খেতে খেতে রতনবাবু লক্ষ্য করলেন যে তারই মতো মণিলাল বাবুও বেশ পরিষ্কার করে চেটে পুটে খেতে ভালোবাসেন। তারই মতো খাবার মাঝখানে জল খান না, তারই মতো ডালের মধ্যে পাতিলেবু কচলে নেন। সব খাবার পরে দই না খেলে রতনবাবুর চলে না, মণিলাল বাবুরও না। খাবার সময় রতনবাবুর একটু অস্বস্তি লাগছিল, এই কারণে যে তার সবসময় মনে হচ্ছিল যে অন্য টেবিলের লোকেরা তাদের দিকে ফিরে ফিরে দেখছে। এরা কি তাদের দুজনের মধ্যে মিলটা লক্ষ্য করেছে? এই মিলটা কি এতই স্পষ্ট যে বাইরের লোকের চোখেও ধরা পড়ে? খাবার পরে রতনবাবু আর মণিলাল বাবু চাঁদনি রাতে রাস্তায় কিছুক্ষণ পায়চারি করলেন। একটা প্রশ্ন রতনবাবুর মাথায় অনেকক্ষণ থেকে ঘুরছিল। এক ফাঁকে সেটা পেরিয়ে পড়ল। জিজ্ঞেস করলেন, আপনার কি 50 পেরিয়ে গেছে? এই পেরেলো বললে 11 পৌঁছে 50 কমপ্লিট করব। রতনবাবুর মাথাটা পোঁ করে ঘুরে গেল। দুজনের জন্মও একই দিনে, 1323 সালের 11 পৌষ। আধ ঘন্টা খানেক পায়চারি করার পর বিদায় নেবার সময় মণিলাল বাবু হেসে বললেন, আপনার সঙ্গে আলাপ করে বড় আনন্দ পেলাম। আমার সঙ্গে সহজে কারোর একটা বনে না, কিন্তু আপনার বেলা সে কথাটা খাটে না। বাকি চুরিটা বেশ আনন্দে কাটবে বলে মনে হচ্ছে। অন্যান্য দিন রতনবাবু 10টার মধ্যে ঘুমিয়ে পড়েন। সঙ্গে দু একটি বাংলা মাসিক পত্রিকা নিয়ে বিছানায় শুয়ে কিছুক্ষণ পাতা উল্টানোর পর আপনা থেকে ঘুমে চোখ বুজে আসে। শোয়া অবস্থাতেই হাত বাড়িয়ে বাতির সুইচটা পাওয়া যায়। সেটা নেভানোর মিনিট খানেকের মধ্যেই রতনবাবুর নাক ডাকতে শুরু করে। আজ কিন্তু তিনি দেখলেন যে তার ঘুম আসতে চাইছে না, পড়বারও ইচ্ছে নেই। পত্রিকাটা হাতে তুলে নিয়ে আবার পাশের টেবিলে রেখে দিলেন। মণিলাল মজুমদার। রতনবাবু কোথায় যেন পড়েছিলেন যে পৃথিবীর কোটি কোটি মানুষের মধ্যে কোথাও এমন কোন দুজনকে পাওয়া যাবে না যাদের চেহারা হুবহু একরকম, অথচ চোখ, কান, নাক, হাত, পা ইত্যাদি
ইত্যাদির সংখ্যা সকলেরই এক। চেহারার হুবহু মিল না হয় অসম্ভব, কিন্তু দুজনের মনের এক আশ্চর্য মিল কি সম্ভব? শুধু মন কেন, বয়স, পেশা, গলার স্বর, হাঁটা ও বসার ভঙ্গি, চোখের চশমার পাওয়ার ইত্যাদি আরো অনেক কিছু হুবহু মিলে যাচ্ছে। ভাবলে মনে হয় অসম্ভব ব্যাপার, কিন্তু সেটাও যে সম্ভব হয়েছে তার প্রমাণ তো গত 4 ঘন্টায় রতনবাবু অনেকবার পেয়েছেন। রাত 12টা নাগাদ রতনবাবু বিছানা ছেড়ে উঠে ঘরের কুঁজো কাত করে আজলা করে খানিকটা জল নিয়ে নিজের মাথায় দিলেন। তার মাথা গরম হয়ে গেছে, এই অবস্থায় ঘুম আসবে না। ভিজে মাথায় আলতো করে গামছাটা একবার পুলিয়ে নিয়ে আবার বিছানায় গিয়ে শুলেন। বালিশটা ভিজে গেল, ভালোই, যতক্ষণ না শুকোয় ততক্ষণ মাথা ঠান্ডা থাকবে। পাড়া নিস্তব্ধ হয়ে গেছে। একটা পেঁচা বিকট স্বরে চেঁচাতে চেঁচাতে হোটেলের পাশ দিয়ে উড়ে চলে গেল। জানলা দিয়ে চাঁদের আলো এসে বিছানায় পড়েছে। কখন জানি আপনা থেকেই রতনবাবুর মন থেকে ভাবনা মুছে গিয়ে তার চোখ দুটো বন্ধ হয়ে গেল। রাত্রে ঘুমোতে দেরি হবার ফলে রতনবাবুর সকালে ঘুম ভাঙতে প্রায় 8টা হয়ে গেল। 9টায় মনিলাল বাবুর আসার কথা। জানলা দিয়ে চাঁদের আলো এসে বিছানায় পড়েছে। কখন জানি আপনা থেকেই রতনবাবুর মন থেকে ভাবনা মুছে গিয়ে তার চোখ দুটো বন্ধ হয়ে গেল। রাত্রে ঘুমোতে দেরি হবার ফলে রতনবাবুর সকালে ঘুম ভাঙতে প্রায় 8টা হয়ে গেল। 9টায় মনিলাল বাবুর আসার কথা। আজ মঙ্গলবার। মাইলখানেক দূরে একটা জায়গায় আজ হাট বসবে। গতকাল খেতে খেতে দুজনে প্রায় একসঙ্গে হাটে যাবার ইচ্ছে প্রকাশ করেন। কেনার বিশেষ কিছু নেই, খালি ঘুরে দেখার কি। চা খেতে খেতেই প্রায় 9টা বাজল। সামনে প্লেটে রাখা মৌরির খানিকটা মুখে পুরে হোটেল থেকে বাইরে বেরোতেই রতনবাবু দেখলেন মনিলাল বাবু হাসি মুখে এগিয়ে আসছেন। কাছে এসে মনিলাল বাবুর প্রথম কথা এলো, আপনার সঙ্গে কি আশ্চর্য মিল, সে কথা ভাবতে ভাবতে কাল ঘুমোতে অনেক রাত হয়ে গেল। উঠে দেখি 8টা বাজতে 5, এমনিতে ঠিক 6টায় উঠি। রতনবাবু এ কথার কোনো জবাব দিলেন না। দুজনে হাটের দিকে রওনা দিলেন। পাড়ার কতগুলো ছোকরা চটলা করছিল। রতনবাবুরা তাদের সামনে দিয়ে যাবার সময় তাদের মধ্যে একজন চিৎকিরির সুরে বলে উঠল, মানিক চোর। রতনবাবু যথাসম্ভব কথাটাকে অগ্রাহ্য করে এগিয়ে চললেন। মিনিট 20 মধ্যে দুজনে হাটে পৌঁছে গেলেন। বেশ গমগমে হাট। ফলমূল, শাকসবজি, তরি তরকারি থেকে বাসন কোসন, হাঁড়ি কুড়ি, জামা কাপড়, মুরগি, ছাগল ইত্যাদি সবকিছুরই দোকান বসেছে। ভিড়ও হয়েছে বেশ। সেই ভিড়ের মধ্যে দিয়ে এ দোকান সে দোকান দেখতে দেখতে রতনবাবু আর মনিলাল বাবু এগিয়ে চললেন। ওটা কে? পঞ্চানা? রতনবাবু কেন জানে তার হোটেলের চাকরটাকে সামনে ভিড়ের মধ্যে দেখে তার দৃষ্টি নামিয়ে মুখটাকে আড়াল করে দিলেন। ছোকরাদের মানিকচোর কথাটা কানে যাওয়া অবধি তার ধারণা হয়েছে তাদের দুজনকে একসঙ্গে দেখে লোকেরা মনে মনে হাসে। ভিড়ের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে প্রায় আচমকা রতনবাবুর মনে একটা চিন্তার উদয় হল। হঠাৎ কেন জানি মনে হলো যে তিনি একাই ছিলেন ভালো, বন্ধুর তার কোনো দরকার নেই। আর বন্ধু হলেও সে লোক যেন মনিলাল বাবুর মতো না হলেই ভালো। মনিলাল বাবুর সঙ্গে তিনি যতবারই কথা বলেছেন ততবারই তার মনে হয়েছে তিনি যেন নিজের সঙ্গে কথা বলছেন। প্রশ্ন করলে কি উত্তর পাওয়া যাবে সেটা যেন আগে থেকেই জানা। তর্ক করারও কোনো সুযোগ নেই, আলোচনার প্রয়োজন নেই, ঝগড়াঝাঁটির কোনো সম্ভাবনাই নেই। এটা কি বন্ধুত্বের লক্ষণ? তার অফিসের কার্তিক রায়ের সঙ্গে মুকুন্দ চক্রবর্তীর তো গলায় গলায় ভাব, কিন্তু তা বলে কি দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় না? আলবত হয়, কিন্তু তবু তো তারা বন্ধু, সত্যি করেই বন্ধু। সবকিছু মিলিয়ে তার বারবার মনে হতে লাগলো যে মনিলাল মজুমদার লোকটি তার জীবনে না এলেই যেন ভালো ছিল। ঠিক একই রকম দুজন লোক যদি জগতে থাকেও তাদের পরস্পরের কাছাকাছি আসাটা কোনো কাজের কথা নয়। সিনি থেকে কলকাতা ফিরে গিয়েও মনিলাল বাবুর সঙ্গে হয়তো দেখা হয়ে যেতে পারে, এ কথা ভাবতেই রতনবাবু শিউরে উঠলেন। একটা দোকানে বাঁশের লাঠি বিক্রি হচ্ছিল। রতনবাবুর অনেকদিনের শখ একটা লাঠি কেনার, কিন্তু মনিলাল বাবু দর করছেন দেখে রতনবাবু অনেক কষ্টে তাঁর লোভ সংবরণ করলেন। শেষটায় দেখলেন কি মনিলাল বাবু নিজেই একটার জায়গায় 2টো লাঠি কিনে তার একটি তাকে উপহার দিলেন। দেবার সময় আবার বললেন, এই সামান্য লাঠিটা বন্ধুত্বের চিহ্ন হিসেবে নিতে আপনার নিশ্চয়ই আপত্তি হবে না?
হাটের পর হোটেলের দিকে ফেরার পথে মনিলাল বাবু অনেক কথা বললেন। তার ছেলেবেলার কথা, তার মা বাবার কথা, তার স্কুল কলেজের কথা। রতনবাবুর শুনতে শুনতে মনে হচ্ছিল যে তার নিজের জীবন কথাই যেন কেউ তাকে কর কর করে শুনিয়ে যাচ্ছে। বিকেলবেলা চা খেয়ে দুজনে মাঠের মাঝখানের পথ দিয়ে ব্রিজের দিকে হাঁটতে হাঁটতে রতনবাবুর মাথায় ফন্দিটা এলো। কথা তাকে বেশি বলতে হচ্ছে না, তাই মাথাটা কাজ করছিল ভালো। দুপুর থেকে মনে হচ্ছে এই লোকটাকে হটাতে পারলে ভালো হয়, কিন্তু উপায়টা মাথায় আসছিল না। ঠিক এই মুহূর্তে পশ্চিমের আকাশে কালো মেঘটা চোখে পড়তেই রতনবাবু উপায়টা যে তার চোখের সামনে জ্যান্ত দৃশ্য হিসেবে দেখতে পেলেন। তিনি দেখলেন যে তারা দুজন যেন ওভারব্রিজের রেলিং এর ধারটায় দাঁড়িয়ে আছেন। দূরে পশ্চিম দিক থেকে 6টার মেল ট্রেনটা ঝড়ের মতো এগিয়ে আসছে। ইঞ্জিনটা যখন 20 গজের মধ্যে এসে পড়েছে, তখন তিনি মনিলাল বাবুর কাঁধে প্রচন্ড ধাক্কা দিয়ে রতনবাবু হাঁটা অবস্থাতেই চোখ বন্ধ করলেন। তারপর চোখ খুলে আর চোখে একবার মনিলাল বাবুর দিকে দেখে নিলেন। মনিলাল বাবুকে কিছুমাত্র চিন্তিত বলে মনে হল না, কিন্তু দুজনের মধ্যে যদি এতই মিল হয়, তাহলে মনিলাল বাবুও হয়তো মনে মনে তাকে হটাবার কোনো ফন্দি আঁটছেন। কিন্তু তার চেহারা দেখে তা মনে হল না। সত্যি বলতে কি, ভদ্রলোক দিব্যি মনের আনন্দে গুনগুন করে গান গাইছেন। হিন্দি সিনেমার এই গানের সুরটা রতনবাবু মাঝে মাঝে গুনগুন করে থাকেন। পশ্চিমের কালো মেঘটা এগিয়ে এসেছে, সূর্য মেঘের পেছনে ঢাকা। বোধহয় আর কয়েক মিনিটেই অস্ত যাবে। রতনবাবু চারিদিকে চেয়ে ত্রিসীমানায় আর কোনো মানুষের চিহ্ন দেখতে পেলেন না। ভালোই হয়েছে, কাছাকাছির মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি থাকলে তার প্ল্যান ভেস্তে যেত। আশ্চর্য, একটা মানুষকে খুন করার কথা ভেবেও রতনবাবু নিজেকে দোষী মনে করতে পারলেন না। মনিলাল বাবুর যদি কোনো বিশেষত্ব থাকত, এমনকি তার স্বভাব চরিত্র যদি রতনবাবুর চেয়ে সামান্য অন্যরকমও হতো, তাহলে রতনবাবু তাকে মারবার কথা কল্পনাই করতে পারতেন না। রতনবাবুর বিশ্বাস হয়েছে যে একই রকম দুজন লোকের একসঙ্গে বেঁচে থাকার কোনো সার্থকতা নেই। তিনি নিজে আছেন, নিজে থাকবেন, এটাই যথেষ্ট। মনিলাল বাবু থেকেও যদি তার থেকে দূরে থাকতে পারতেন, যেমন এই কিছুদিন আগে পর্যন্ত ছিলেন, তাতে তার আপত্তি করার কিছু ছিল না। কিন্তু এখন এই আলাপের পর সেটা সম্ভব নয়, তাই তাকে সরিয়ে ফেলা নেহাতি দরকার। দুই ভদ্রলোক এসে ওভারব্রিজটায় পৌঁছলেন। বেশ গুমুট করেছে, রাত্রে দিকে বৃষ্টিও হতে পারে। তার মানে কাল থেকে জাঁকে ঠান্ডা পড়বে, মনিলাল বাবু বললেন। রতনবাবু এই ফাঁকে একবার ঘড়িটা দেখে নিলেন। 6টা বাজতে 12 মিনিট। ট্রেনটা নাকি খুব টাইমে যাতায়াত করে, আর বেশিক্ষণ নেই। রতনবাবু তার জ্বর ও ভাবটা ঢাকবার জন্য একটা হাই তুলে বললেন, বৃষ্টি হলেও ঘন্টা 4-5 আগে কোনো সম্ভাবনা আছে বলে মনে হয় না। সুপুরি খাবেন? মনিলাল বাবু পকেট থেকে একটা গোল টিনের কৌটা বের করে ঢাকনা খুলে রতনবাবুর দিকে এগিয়ে দিলেন। রতনবাবুর পকেটেও একটা কৌটোতে সুপুরি ছিল। তিনি সেটার বার না করে, সেটার কথা উল্লেখও না করে মনিলাল বাবুর কৌটো থেকে একটা সুপুরি নিয়ে মুখে পুরে দিলেন। আর প্রায় সেই মুহূর্তে ট্রেনের আওয়াজটা শোনা গেল। আজ ট্রেনটা 6টার একটু আগেই চলে এসেছে। মনিলাল বাবু রেলিং এর দিকে এগিয়ে গিয়ে ঘড়িটা একবার দেখে নিয়ে বললেন, 7 মিনিট বিফোর টাইম। পশ্চিমে মেঘ থাকার জন্য আজ অন্য দিনের চেয়ে চারদিকে একটু বেশি অন্ধকার, তাই হেডলাইটের আলোটা আরো বেশি উজ্জ্বল বলে মনে হচ্ছে। এখনো অনেক দূরে ট্রেন, তবে আলোটা দ্রুত বেড়ে চলেছে। এক দৃষ্টে তাকিয়ে থাকলে চোখে জল এসে যায়। সাইকেলে চেপে একটা লোক রাস্তা দিয়ে ব্রিজের দিকে এসেছে। সর্বনাশ, লোকটা থামবে নাকি? না, রতনবাবুর আশঙ্কা ভুল। লোকটা তাদের পাশ দিয়ে ঝড়ের বেগে সাইকেল চালিয়ে উল্টো দিকের রাস্তা দিয়ে সন্ধ্যার অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। ট্রেনটা প্রচন্ড দাপটে এগিয়ে এসেছে। চোখ ঝলসানো হেডলাইটে দূরত্ব আন্দাজ করা কঠিন, আর কয়েক সেকেন্ডের মধ্যেই ওভারব্রিজ কাঁপতে শুরু করবে। ট্রেনের শব্দে কান পাতা যায় না। মনিলাল বাবু রেলিং এর ধারে দাঁড়িয়ে ট্রেনের দিকে চেয়ে আছেন। একটা বিদ্যুতের চমক, আর সেই সঙ্গে সঙ্গে রতনবাবু তার সমস্ত শক্তি প্রয়োগ করে 2 হাত দিয়ে মনিলাল বাবুর পিঠে মারলেন ধাক্কা।
তার ফলে মনিলাল বাবুর দেহটা 2 হাত উঁচু কাঠের রেলিং এর উপর দিয়ে উল্টে শটান চলে গেল নিচে, একেবারে রেল লাইনের দিকে। ঠিক সেই মুহূর্তেই রতনবাবু বুঝতে পারলেন যে ওভারব্রিজটা কাঁপতে শুরু করে দিয়েছে। রতনবাবু আজ আর ট্রেন চলে যাবার দৃশ্য দেখার জন্য অপেক্ষা করলেন না। কাঠের ব্রিজটার মতোই তারও মধ্যেও একটা কাঁপুনি শুরু হয়েছে। পশ্চিমের মেঘটা অনেকখানি এগিয়ে এসেছে, আর মাঝে মাঝে বিদ্যুতের চমক। রতনবাবু র্যাপারটা বেশ ভালোভাবে গায়ে জড়িয়ে নিয়ে হোটেলের দিকে রওনা দিলেন। বৃষ্টির প্রথম পশলাটা এড়াবার ব্যর্থ চেষ্টায় শেষের রাস্তাটুকু প্রায় দৌড়ে হাঁপাতে হাঁপাতে এসে রতনবাবু হোটেলে ঢুকলেন। ঢুকেই তার কেমন যেন খটকা লাগলো। এটা কোথায় এলেন তিনি? মহামায়া হোটেলের সামনে ঘরটা তো এরকম নয়, এরকম টেবিল, এরকম ভাবে চেয়ার সাজানো, দেয়ালে এরকম ছবি। এদিক ওদিক দেখতে হঠাৎ দেয়ালে একটা কাঠের বোর্ড তার চোখে পড়ল। কি বিদঘুটে ভুল রে বাবা, এই যে কালিকা হোটেলে এসে ঢুকেছেন তিনি। এইখানেই তো মনিলাল বাবু ছিলেন না? কি বৃষ্টিতে ভিজলেন নাকি? কে একজন প্রশ্ন করল তাকে। রতনবাবু ঘুরে দেখলেন মাথায় কোঁকড়া চুল, সবুজ র্যাপার গায়ে একজন লোক, বোধহয় এই হোটেলেরই বাসিন্দা। তার দিকে মুখ করে হাতে চায়ের পেয়ালা নিয়ে বসে আছে। রতনবাবুর মুখ দেখে ভদ্রলোক যেন একটু অপ্রস্তুত হয়ে বললেন, সরি, ভুল হয়ে গেছে। আপনাকে দেখে হঠাৎ মনিলাল বাবু বলে মনে হয়েছিল। এই প্রশ্নটা শুনেই প্রথম রতনবাবুর মনে একটা সন্দেহ জাগলো। তিনি যে খুনটা করলেন সেটা সব দিক বিচার করে আটঘাট বেঁধে করেছেন কি? তারা দুজন যে একসঙ্গে বেরিয়েছেন সেটা হয়তো অনেকেই দেখেছে, কিন্তু দেখা মানে কি লক্ষ্য করা? যারা দেখেছে তাদের কি কথাটা মনে থাকবে? আর যদি থাকেও, তার মানে কি সন্দেহটা তার উপরই পড়বে? হাট থেকে বেরিয়ে খোলা রাস্তায় পড়বার পর আর তাদের কেউ দেখেনি। এ কথা রতনবাবু খুব ভালোভাবেই জানেন। আর ওভারব্রিজে পৌঁছানোর পর, হ্যাঁ, সেই সাইকেলওয়ালা তো তাদের দুজনকে নিশ্চয়ই দাঁড়িয়ে থাকতে দেখেছে, কিন্তু তখন রীতিমতো অন্ধকার হয়ে এসেছে। ওইভাবে দ্রুত সাইকেল চালিয়ে যাবার সময় কি সে লোক তাদের মুখ চিনে মনে করে রেখে দিয়েছে? অসম্ভব। রতনবাবু যতই ভাবলেন ততই তিনি নিশ্চিন্ত বোধ করতে লাগলেন। মনিলাল বাবুর মৃতদেহ আবিষ্কার হবে নিশ্চয়ই, কিন্তু তার ফলে রতনবাবুর উপর সন্দেহ পড়বে, তার বিচার হবে, শাস্তি হবে, তাকে খুনি হিসেবে মৃত্যুদণ্ডে দণ্ডিত হতে হবে। এসব কথা রতনবাবুর কিছুতেই বিশ্বাস হল না। বাইরে বৃষ্টি হচ্ছে দেখে রতনবাবু কালিকা হোটেলে বসে এক পেয়ালা চা খেলেন। 7:30 নাগাদ বৃষ্টি থামল। রতনবাবু শটান নিউ মহামায়ায় চলে এলেন। কি অদ্ভুতভাবে ভুল করে তিনি ভুল হোটেলে গিয়ে হাজির হয়েছিলেন সেটা ভাবতেও তার হাসি পাচ্ছিল। রাত্রে পেট ভরে খেয়ে বিছানায় শুয়ে দেশ পত্রিকা খুলে অস্ট্রেলিয়ার বুনো জাতিদের সম্বন্ধে একটা প্রবন্ধ পড়ে রতনবাবু ঘরের বাতি নিভিয়ে দিয়ে পরম নিশ্চিন্তে চোখ বুঝলেন। আবার তিনি একা এবং অদ্বিতীয়। তার সঙ্গী নেই, সঙ্গীর কোনো প্রয়োজনও নেই। তিনি এতকাল যেমন ভাবে কাটিয়েছেন আবার ঠিক তেমনি ভাবেই কাটাবেন। এর চেয়ে আরাম আর কি হতে পারে? বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে, আর তার সঙ্গে বিদ্যুতের চমক আর মেঘের গর্জন, কিন্তু তাতে কিছু এসে যায় না, কারণ রতনবাবুর নাক ডাকতে শুরু করেছে। পরদিন সকালে চা দেবার সময় পঞ্চা বলল, এ লাঠিটা কাল হাতে কিনলেন নাকি বাবু? হ্যাঁ। কত নিল? রতনবাবু দাম বললেন। তারপর গলার স্বর যথাসম্ভব স্বাভাবিক করে বললেন, তুমি গিয়েছিলে হাটে? হ্যাঁ বাবু, দেখলাম তো আপনাকে। আপনি আমাকে দেখতে পাননি? কই না তো। এরপরে পঞ্চার সঙ্গে তার আর কোনো কথা হয়নি। চা খাওয়া শেষ করে হোটেল থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে তিনি কালিকা হোটেলের সামনে এসে পৌঁছলেন। কালকে সেই কোঁকড়া চুলওয়ালা ভদ্রলোকটি আরো কয়েকজন বাঙালি ভদ্রলোকের সঙ্গে দরজার কোড়ায় দাঁড়িয়ে চিন্তিতভাবে কথা বলছেন। মনিলাল বাবুর নাম আর সুইসাইড কথাটা রতনবাবুর কানে এলো। তিনি ভালো করে শোনার জন্য আরেকটু এগিয়ে গেলেন। শুধু তাই না, একটা প্রশ্নও করে বসলেন। কি আত্মহত্যা করলো মশাই? গতকালের ভদ্রলোক বললেন, কাল আপনাকে দেখে যে লোক বলে ভুল করেছিলাম তিনি। সুইসাইড? সেরকমই তো মনে হচ্ছে। রেল লাইনের ধারে লাশ পাওয়া গেছে। একটা ওভারব্রিজ আছে তারই ঠিক নিচে। মনে হয় উপর থেকে লাফিয়ে পড়েছিলেন। ভদ্রলোক এমনিতেই একটু অদ্ভুত করছিলেন, কারো সঙ্গে বিশেষ কথাবার্তা বলতেন না। আমরা ওকে নিয়ে বলাবলি করতুম। ডেড বডি? পুলিশের জিম্মায় চেঞ্জ এসেছিলেন ভদ্রলোক। চেনাশোনা কেউ নেই এখানে।
কলকাতা থেকে এসেছিলেন, এর বেশি আর কিছুই নাকি জানা যায়নি। রতনবাবু সহানুভূতির ভঙ্গিতে বার দুই এক মাথা নেড়ে চুকচুক করে শব্দ করে আবার হাঁটতে শুরু করলেন। সুইসাইড, তাহলে খুনের কথাটা কারুর মাথাতেই আসেনি। কি আশ্চর্য সৌভাগ্য তার! খুন জিনিসটা তো তাহলে ভারী সহজ। লোকে এত ভয় পায় কেন? রতনবাবু মনে মনে বেশ হালকা অনুভব করলেন। দুদিন পরে আজ তিনি আবার একা বেড়াতে পারবেন, ভাবতেও আনন্দ লাগে। গতকাল মনিলাল বাবুকে ঠেলা দেবার সময় বোধহয় রতনবাবুর শার্টের একটা বোতাম ছিঁড়ে গিয়েছিল। একটা দর্জির দোকান খুঁজে বার করে তিনি বোতামটা লাগিয়ে নিলেন। তারপর একটা মনিহারি দোকান থেকে একটা নিম টুথপেস্ট কিনলেন, না হলে কাল সকালে দাঁত মাজা হবে না। যেটা রয়েছে সেটা টিপে টিপে একেবারে চ্যাপ্টার শেষ অবস্থায় এসে পৌঁছেছে। দোকান থেকে বেরিয়ে এসে কিছু দূর যেতেই একটা বাড়ির ভেতর থেকে কীর্তনের আওয়াজ এলো রতনবাবুর কানে। রতনবাবু খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই কীর্তন শুনলেন। তারপর শহরের বাইরে একটা নতুন রাস্তা দিয়ে মাইলখানেক হেঁটে 11টা নাগাদ হোটেলে ফিরে এসে স্নান খাওয়া সেরে দিবানিদ্রার উচ্চক করলেন। যথারীতি 3টে নাগাদ ঘুম ভাঙল, আর ভাঙা মাত্র রতনবাবু বুঝতে পারলেন যে তার মন চাইছে সন্ধ্যায় আরেকবার ওভারব্রিজটায় যেতে। গতকাল খুব স্বাভাবিক কারণেই রতনবাবু ট্রেনের দৃশ্যটা উপভোগ করতে পারেননি। আকাশে মেঘ অবশ্যই কাটেনি, কিন্তু তাতে ক্ষতি নেই। বৃষ্টির কোনো সম্ভাবনা আছে বলে মনে হয় না। আজ তিনি ট্রেন আসা থেকে শুরু করে চলে যাবার শেষ মুহূর্ত পর্যন্ত আরাম করে দেখবেন। 5টার সময় চা খেয়ে রতনবাবু নিচে নামলেন। সামনে ম্যানেজার শম্ভুবাবু বসে আছেন। রতনবাবুকে দেখে বললেন, কাল যে ভদ্রলোক মারা গেলেন তার সঙ্গে আপনার আলাপ ছিল নাকি মশাই? কেন বলুন তো? না, মানে পঞ্চা বলেছিল হাটে আপনাদের দুজনকে একসঙ্গে দেখেছে। আলাপ আমার এখানে কারোর সঙ্গেই হয়নি। হাটে এক আধজনের সঙ্গে কথা হয়েছে বটে, তবে কি জানেন কোন লোকটি যে মারা গেছেন সেটাই তো আমি জানি না। উনি আপনার মতো হাওয়া বদলাতে এসেছিলেন, কলিকা হোটেলে উঠেছিলেন। তাই বুঝি? রতনবাবু আর কোনো কথা না বলে বেরিয়ে পড়লেন। প্রায় 2 মাইল পথ, আর বেশি দেরি করলে ট্রেন দেখা যাবে না। রাস্তায় তাঁর দিকে আর কেউ সন্দিগ্ধ দৃষ্টি দিল না। গতকাল যে ছেলেগুলো চটলা করছিল তাদের কাউকেই আজ আর দেখা গেল না। ওই মানিকজোর কথাটা রতনবাবুর ভালো লাগেনি। ছেলেগুলো কোথায় গেল? একটা ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছেন রতনবাবু। পাড়ায় পুজো আছে, ছেলেগুলো নির্ঘাত সেখানেই গেছে। রতনবাবু নিশ্চিন্ত মনে এগিয়ে চললেন। খোলা প্রান্তরের মাঝখানের পথে আজ তিনি একা। মনিলাল বাবুর সঙ্গে আলাপ হবার আগেও তিনি নিশ্চিন্ত মানুষ ছিলেন, কিন্তু আজ তার নিজেকে যেমন হালকা মনে হচ্ছে তেমন হালকা এর আগে কখনো মনে হয়নি। ওই যে পাপলা গাছ, ওটা পেরিয়ে মিনিট খানেক হাঁটলেই ওভারব্রিজ। আকাশ মেঘে ভরা, তবে ঘন কালো মেঘ নয়, ছাইয়ের মতো ফিকে মেঘ। বাতাস নেই, তাই সমস্ত মেঘ যেন এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ওভারব্রিজটা দেখতে পেয়ে রতনবাবুর মন আনন্দে নেচে উঠল। তিনি পা চালিয়ে এগিয়ে গেলেন। বলা যায় না ট্রেন যদি কালকের চেয়ে বেশি তাড়াতাড়ি এসে পড়ে। মাথার উপর দিয়ে এক ঝাঁক বক উড়ে গেল। ভিনদেশের বক কিনা কে জানে। ব্রিজের উপর দাঁড়িয়ে সন্ধ্যার নিস্তব্ধতাটা রতনবাবু বেশ ভালো করে বুঝতে পারলেন। খুব মন দিয়ে কান পাতলে ক্ষীণ ঢাকের শব্দ শহরের দিক থেকে শোনা যায়, এছাড়া আর কোনো শব্দ নেই। রতনবাবু রেলিং এর পাশটায় গিয়ে দাঁড়ালেন। ওই যে দূরে সিগন্যাল, আর ওই যে আরো দূরে স্টেশন। রেলিং এর নিচের দিকে কাঠের ফাটলে কি যেন একটা জিনিস চকচক করছে। রতনবাবু উপর হয়ে হাত বাড়িয়ে জিনিসটাকে বার করে আনলেন। সেটা একটা গোল টিনের কৌটো, তার ভিতরে এলাচ আর সুপুলি। রতনবাবু একটু হেসে সেটাকে ব্রিজের উপর থেকে নিচের লাইনে ফেলে দিলেন। ঠুং করে একটা মৃদু শব্দও পেলেন তিনি। কতদিন ওইখানে পড়ে থাকবে ওই সুপুরির কৌটো কে জানে। কিসের আলো ওটা? ট্রেন আসছে, এখনো শব্দ পাওয়া যাচ্ছে না, কিন্তু আলো এগিয়ে আসছে। রতনবাবু অবাক হয়ে আলোটা দেখতে লাগলেন। হঠাৎ একটা দমকা বাতাসে তার কাঁধ থেকে র্যাপারটা খসে পড়ল। রতনবাবু সেটাকে আবার বেশ ভালো করে জড়িয়ে নিলেন। এবার শব্দ পাচ্ছেন তিনি, গুড়গুড়, ঘুম ঘুম, যেন একটা ঝড় এগিয়ে আসছে, আর সঙ্গে ক্রমাগত একটা মেঘের গর্জন। রতনবাবুর হঠাৎ মনে হলো তার পেছনে কে যেন এসে দাঁড়িয়েছে। এই সময় ট্রেনের দিক থেকে চোখ ফেরানো মুশকিল, কিন্তু তাও তিনি একবার চারদিকে টট করে চোখ ঘুরিয়ে দেখে নিলেন। কেউ কোথাও নেই। আজ কালকের চেয়ে অন্ধকার কম, তাই দেখতে অসুবিধে নেই।
শুধু তিনি আর ওই দ্রুত ধাবমান যাত্রেল ট্রেনটা ছাড়া মাইল খানেকের মধ্যে আর কেউ আছে বলে মনে হয় না। ট্রেন এখন 100 গজের মধ্যে। রতনবাবু রেলিং এর দিকে আরো এগিয়ে গেলেন। আগেকার দিনের স্টিম ইঞ্জিন হলে এতটা এগিয়ে যাওয়া নিরাপদ হতো না, চোখে মুখে কয়লার ধোঁয়া ঢুকে যাবার বিপদ ছিল। হে ট্রেন ডিজেল ট্রেন, তাই ধোঁয়া নেই, শুধু বুক কাঁপানো গুরু গম্ভীর শব্দ আর চোখ ঝলসানো হেডলাইটের আলো। ওই এসে পড়ল ট্রেন ব্রিজটার নিচে। রতনবাবু তার 2 কনুয়ের উপর ভর দিয়ে সামনের দিকে ঝুঁকে পড়লেন, আর ঠিক সেই মুহূর্তে পেছন থেকে 2টো হাত এসে তার পিঠে মারল এক প্রচন্ড ধাক্কা। রতনবাবু টাল সামলাতে পারলেন না, কারণ রেলিংটা ছিল মাত্র 2 হাত উঁচু। মেল ট্রেনটা সশব্দে ব্রিজ কাঁপিয়ে চলে গেল পশ্চিমের দিকে, যেদিকে আকাশের রক্তের রং এখন বেগুনি হয়ে এসেছে। রতনবাবু এখন আর ব্রিজের উপরে নেই, তবে তার চিহ্ন স্বরূপ একটি জিনিস এখনো রেলিং এর কাঠের একটা ফাটলে আটকে রয়েছে। সেটা সুপুরি আর এলাচে ভরা একটা অ্যালুমিনিয়ামের কৌটো। শুনলেন ভূতিকা। গভীর রাত, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ দেখলেন আপনি যে স্ট্রিট ল্যাম্পটা পার হচ্ছেন সেটা আপনা আপনি বন্ধ হয়ে গেল, অফ হয়ে গেল, অন্ধকার হয়ে গেল চারপাশ। এর থেকেও আরো ভয়ঙ্কর হতে পারে যদি এমন হয় গভীর রাত, ফাঁকা রাস্তায়, শুনশান নীরবতা, আপনি একা, আপনি একটা করে স্ট্রিট ল্যাম্প পার হচ্ছেন আর সেটা আপনা আপনি নিভে যাচ্ছে। কতটা ভয়ঙ্কর লাগতে পারে ঠিক সেই সময়টাতে। তবে এই ধরনের অভিজ্ঞতা কিন্তু মানুষের একদমই হয় না, এরকম না, এরকম অভিজ্ঞতা অনেকেরই হয়। এবং ঠিক এই সময়টাতে মানুষ মনে করে হয়তো আমার ভেতর কিছু একটা আছে, এই জন্যই হয়তো এরকম হচ্ছে, কিংবা ঠিক আমার আশেপাশে হয়তো এমন কিছু একটা আছে যে কারণে এরকম অদ্ভুত কিছু হচ্ছে। এবং খুব সহজেই সেই ঘটনাটাকে প্যারানরমাল একটা ঘটনা হিসেবে চালিয়ে দেওয়া যায়। Is here with more fun and fear. আমি ফ্যাক্টরি কোয়ার্টারে থাকি, একটি ফ্ল্যাটে, আমি আর আমার একজন কলিগ। তো সেদিন রাত 12টার দিকে আমি শুয়ে শুয়ে বই পড়ছিলাম। তো কিছুক্ষণ পরে হঠাৎ করে আমি দেখি আমি দরজাটা চাপিয়ে দিয়ে রাখছিলাম, লক করিনি, দরজাটা খুলে যায়। এই ঘটনাটা সেদিন যে ঘটলো সেটা হবে প্রায় 1-1.5 সপ্তাহ আগে। আমি অল্প কিছুদিন হলেই কোয়ার্টারে উঠছি, তার কয়েকদিন পরে ঘটনাটা রিপিট হয়। আবার একদিন রাতে হঠাৎ করে দরজাটা খুলে যায়। তাই আমি গভীর রাতে এরকম ঘটনা, আপনি যদি কোনো কিছুকে বিশ্বাস নাও করেন, তারপরে একটা নিজের ভিতরে একটা ভয় কাজ করে। আমি কোয়ার্টারে যে কেয়ারটেকার থাকে তাকে ফোন দিই, সে উপরে উঠে আসে, সবকিছু দেখে শুনে যায়, না স্যার ঠিকই তো আছে। তো তার পরের দিন আমি খেয়াল করি যে আমার রুমের যে রাতের বেলা সব জানালা বন্ধ থাকে, তো রুমের সাথে যে বাথরুমটা আছে সেটার একটা এক্সস্ট আছে, ভেন্টিলেশন করা, হাই স্পিড একটা ফ্যান, যেহেতু কয়েকটা ওয়াশরুম একসঙ্গে ভেন্টিলেশন করা। তো ওইটা যদি অন করা হয়, বাতাস টানে দরজা দিয়ে, শুধুমাত্র দরজা দিয়ে বাতাসটা টানে। মানে কি একটা ভৌতিক একটা গল্প শুরু হলো, হঠাৎ করে এখন সে ভৌতিকতার উঠে গেল। আমি ভৌতিক ব্যাখ্যাটা চলে আসছে। আমি ভৌতিক গল্প বলি নাই, আমার সাথে কি ঘটছে আমি সেটা বলতেছি। আচ্ছা আচ্ছা, না না, আমি আসলে বলতেছিলাম যে ঠিক এই ঘটনা, মানে এইটার আগ পর্যন্ত আমরা একটা ঘটনা ঘটছিল যে আপনার একটা দরজা খুলে যাচ্ছে, এবং সেই দরজাটা কেন খুলে যাচ্ছে এবার হচ্ছে সেই ব্যাখ্যাটা আসছে, তাই না? ওকে ফাইন। তো এবার আমরা একটা সেই ঘটনার ব্যাখ্যাটা শুনি। আমি হয়তো ঘটনাটা মাঝখানে থামাই নেই, আমি ডিরেক্ট বলতেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যখনই ওই যে ফ্যানটা, সেটা অন্য পাশের রুমে যে আছে সে অন করতে পারে। আচ্ছা, তার ওয়াশরুমের জন্য সে অন করতে পারে। সে যখনই অন করে
তখনই একটা বাতাসের চাপ সৃষ্টি হয়। হুম। সেই বাতাসটা যখন দরজার দরজার যে ফাঁক ফোকরটা আছে যদি আসতে লাগে, ওই চাপে দরজাটা খুলে আসে। আহা। তো এই ঘটনাটা আসলে প্রথম দিকে খুব ভয় লাগলো, তারপরে দেখলাম খুব স্বাভাবিক একটা ঘটনা। এরকম আরো অনেক ঘটনাই ঘটে আমাদের, সবাই তো খেয়াল করি না, তার মধ্যে সেদিন সেটা খেয়াল করলাম। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এর পরেও রাতে যখন এরকম কিছু ঘটে আমার ভয় লাগে। মানে ব্যাপারটা হচ্ছে আমি জানতেছি যে এটা ন্যাচারাল এই কারণেই হচ্ছে, সুপার ন্যাচারাল বা প্যারানরমাল কিছু না, তারপরও গভীর রাতে হওয়ার কারণে আমার ভয় লাগে, এখনো ভয় লাগে। এক্স্যাক্টলি ঠিক আছে। একদম ফার্স্ট যে গল্পটা পড়ছিলাম, বেসিক্যালি ওটা একটা ঘটনা ছিল, সেই ঘটনা থেকে তারপর ওটাকে গল্প আকারে লেখা হয়েছে। এই জন্য আমি থামি নাই যে আসলে ব্যাখ্যার পরে যে সব ভয় কেটে যায় এমন না, এই কারণে আমি থামি না আর কি, গল্পটা পুরোটাই বললাম। কিন্তু ভয়টা ঠিকই কাজ করে রাতের বেলা। তো যে গল্পটার কথা বলছিলাম সেই সাবওয়ে আতঙ্ক আর কি, গল্পটার নাম ছিল, ম্যাপ নাম্বার 13 ছিল এটা। তো ওইখানেও একটা সময় লেখা এরকম যে ভয়ে তীব্র শীতে আমি কেঁপে উঠলাম। অথবা হুমায়ুন আহমেদের একটা গল্প কয়েকদিন আগে, যেটা একটা গল্প পড়ছিলাম, যেটা আমাদের পুঁথিকাছে ছিল, যে গল্পটা হয়তো আতিকও শুনে থাকবে, যে এক লোক তিনি একটা জায়গায় একটা বাড়িতে ছিলেন বেশ কিছুদিন। তো তিনি ছায়াছবির মতো কিছু দৃশ্য দেখলেন, যে দৃশ্যগুলো বাস্তব না, এবং তিনি দেখলেন যে একটা লোক, সে একটা কবর খুঁড়ছে এবং তার স্ত্রী হারিয়ে গেছে, সে জানে না স্ত্রী কোথায়, এরকম। বাট তিনি দেখছেন যে সেই লোকটা হচ্ছে একটা কবর খুঁড়ছে এবং একটা মহিলা ঠিক তার পাশে দাঁড়িয়ে আছে, এরকম একটা দৃশ্য। তো স্বাভাবিকভাবে মনে হবে যে তার মানে হচ্ছে সেই লোকটা সেই মহিলাটাকে মেরে সেখানে পুঁতে রেখেছিল, পরবর্তীতে বসে কবর করে, মানে মাটি করে দেখা যায় এখানে এরকম কোনো কিছুর চিহ্ন নেই। তো সেই গল্পের পরে আবার সেই গল্পের একটা ব্যাখ্যাও থেকে যায়, এবং সেই ব্যাখ্যায় আসলে প্রমাণ করে যে আসলে প্যারানরমাল কিছু না বা ওরকম কিছু না। তো এটাই আসলে যে কোনো কিছু আসলে শেষ পর্যন্ত গেলে কখনোই সেটার প্যারানরমাল হিসেবে থাকে না বোঝা। তবে সেই অনেক সময় শেষ পর্যন্ত যাওয়ার পরও মনের ভেতরে সন্দেহ থেকে যায় যেটা আসলে প্যারানরমাল নাকি নরমাল। হ্যাঁ, এটা হয়তো যার যার ব্যাপার, বা এটাই হয়তো আমাদের হিউম্যান সাইকোলজিটাই বোধহয় এরকম। এবং আসল ব্যাপারটা হচ্ছে যে কোনো কিছুর প্রকৃত উত্তর হয়তো শেষ পর্যন্ত আমরা নাও পেতে পারি, যাই হোক আধ্যাত্মিক দিকে হয়তো চলে যাবে ব্যাপারটা। তো আমরা সেই দিকে যাবো না, আমরা আতিক এবং আমি আজকে আপনাদের সাথে আছি এতক্ষণ ধরে। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি বলবো না যে আপনি কেমন আছেন, কারণ আপনি সবসময় ভালো দূরে থাকেন এবং আশা করি অনেক ভালো আছেন। তো এই প্রথম ভূত এফএম এ একটা ঘটনা বাড়াচ্ছি, যদি ভালো লাগে লিসনারদেরকে শোনাবেন। ঘটনা বলার আগে প্রথমে আমার নাম এবং আমার ঠিকানা বলতেছি। আমার নাম হলো আহমেদ ওবি, আমি বলতেছি ময়মনসিংহ জেলা বালুকা থানা, ডাকাতি গ্রাম থেকে। ঘটনা ঘটছে আমার সাথে 2014 সালে। তো কথা না বলে আমার ঘটনার দিকে চলে যাচ্ছি। তো হঠাৎ করে দুপুরের দিকে আমার নানাবার থেকে ফোন আসে, আমার ছোট মামা ফোন করে। তো ফোন করে বলতেছে যে তোমার নানু তো অনেক অসুস্থ, সিরিয়াসলি খুব খুব খারাপ অবস্থা, তো তোমাদের বাড়ির সবাই তোমার আম্মুকে নিয়ে চলে আসো। তো যখন ফোন দিছিল তখন দুপুর 2টা বাজে, তখন আমি ছিলাম বাজারে। তো বাজার থেকে চালু করে এসে আম্মুকে খবর দিলাম। তো আম্মু খবরটা শুনে খুব চালু করে 3টার দিকে রওনা দিল, এবং সেখানে যে আম্মু ফোন দিল যে আম্মু সেখানে চলে যে পৌঁছেছে। তো আমাকে আম্মু নিয়ে যায় না, এটা কারণ হলো যে বাড়িতে অনেক গরু বাছুর ছিল এবং বাড়িতে কেউ ছিল না আমি ছাড়া, তার জন্য আমাকে নিয়ে যায় না। তো তার 2 দিন পরে আবারও মামা ফোন দিছে আমার ফোনে, বলতেছে যে তোমার নানুর অবস্থা তো তার চেয়ে বাড়ছে, আগে যেরকম সেশন ছিল তার যেরকম অবস্থা ছিল তার চেয়ে খুব বাড়ছে, তো তুমি চালু করে চলে আসো। তো এই কথা শোনার বাদে তখন যখন মামা ফোন দিছে তখন রাত 9টা বাজে। তখন সব ঘরে তালা মেরে পড়ে চাবিটা আমার ফুবুর কাছে দিয়ে গরু সরে এগুলো বান্ধ হয়েছিল সন্ধ্যার দিকে। তো 9টার দিকে রওনা দিলাম। তো একটা কথা মানে বলে রেখা ভালো হচ্ছে, আমাদের বাড়ি থেকে নানু বাড়ি হলো 3 মাইলের মতো, মানে 3 মাইল দূরত্ব। তো আমাদের নানু বাড়ি আমাদের বাড়ি থেকে যাইতে
3 মাইল দূরত্ব। 3 মাইল দূরত্বের মধ্যে আমাদের বাড়ি ছিল তো গোফনা এলাকা বলতে জঙ্গল এলাকা। তো নারায়ণপুরতে যাইতে 3 মাইলের মধ্যে আপনার বাজে হলো একটা চিতাখোলা আর একটা সড়কের বা বাজ দেয় একটা নদী চলে গেছে আর কি। এগুলা ক্রস করে নানি বাড়ি যাইতে হবে। অবশ্যই রাত 9টা বাজলাপাড়া গ্রাম এলাকায়, তো অনেক রাত ধরে চলে। তো আমি কিছু না মনে করে আমি 9টার দিকে রওনা দিলাম সাইকেল নিয়ে। তো বাড়ি থেকে যাওয়ার পর কিছু দূর যাওয়ার পর আমার কাছে এইরকম মনে হইতেছে যে সাইকেলটা মানে আগাইতে যাচ্ছে না, জোরে জোরে পেডাল করতেছে, আগাইতেছে না, অনেক ভারী ভারী লাগতেছে। তো আমার তো খুব মানে কিরকম একটা মানে বিষয় মনে হইতেছে যে সাইকেল আগানে কোনো অনেক জোরে পেডাল করতেছি। যখন বাইরে থেকে বের হলাম তখন এরকম হলো না। তো আরো কিছুক্ষণ যাওয়ার পর আমার মনে হলো যে পিছনে সাইকেলের পিছনে মনে হয় কি একটা বসে আছে, তার জন্য সাইকেলটা ভারী ভারী লাগতেছে এবং আমি সেরকম একটা অনুভব করতেছি। তো পিছন দিকে তাকাই দেখি কেউ নাই। তো এটা দেখার পর আমি মনে মনে ভাবলাম যে হয়তো সাইকেলের পাম হতে হতে চলে যাচ্ছে, তার জন্য এরকম ভারী ভারী লাগতেছে। কারণ হঠাৎ করে কিন্তু পাম সাইকেলের চলে যায়, অনেক হয় এরকম। তো আর কিছু না ভেবে আমি মানে আগাইতে লাগলাম। তো যখন চিতাখোলার মাঝখানে গেলাম তখন চিতাখোলার দিকে চোখ পড়ছে। চোখ পড়ে দেখলাম যে 2টা 5 বছরের মতো বাচ্চা হবে মানে উলঙ্গ হয়ে খেলা করতেছে চিতাখোলার মাঝখানে। তো এটা দেখে তো আমি খুব ভয় পেয়েছি এবং মনে মনে ভাবতেছি যে এটা রাত 9টা 9:30 বাজে এরকম সময় কে এরকম চিতাখোলার মধ্যে 2টা বাচ্চা খেলা করতেছে, এরকম এটা হতে পারে ইম্পসিবল, এটা কিভাবে সম্ভব। তো এটা দেখে খুব ভয় পেয়েছি। তো মনে মনে সাহস নিতেছে এবং বলতেছি যে না দেখার ভান করে। তো আমি আগাতে শুরু করলাম। তো কিছু দূর যাওয়ার পর চিতাখোলা ক্রস করার পর তো সামনে যা দেখি অবিকল সেই 2টা বাচ্চা উলঙ্গ হয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়েছে। তো আমার সাইকেলে ব্রেক ছিল কম, তো সাইকেলটা খুব স্পিড ছিল। তো আমি কি মানে করবো তখন ভাইবা চিন্তা পাইতেছি না। তো বেল দিতেছি, মনে মনে ভাবতেছি যে বেল দিয়ে হয়তো সরে যেতে পারে। তো অনেক ভয় পাইতেছি তার মধ্যে। তো আমার সাইকেলে ব্রেক ছিল না, এটা মানে ব্রেক ছিল না বলতে একদম ছিল না, তোলায় চলে। তো সাইকেলটা কন্ট্রোল না করতে মানে পেরেছে মানে 2টা বাচ্চার উপর দিয়ে সাইকেল চলে গেছে। সাইকেল চলে যাওয়ার পর হয়তো এরকম হবে যে সাইকেল হয়তো বাচ্চার উপর দিয়ে গেছে, তো সাইকেল নিয়ে আমি পড়ে যাওয়ার কথা। কারণ সাইকেল আমি অবশ্যই পড়েও নেই, যেরকম সাইকেল গেছে সেই রকম। তো মানে এটাকে দেখে আমি মানে খুব একটা মানে জিনিস চিন্তা করলাম যে এরকম কেন আমার সাথে হইতেছে। তো আমি পিছন দিকে তাকাইছি রানিং ভাবে, সাইকেল যাইতেছি। তো তাকাই দেখি